দূর থেকে দাঁড়িয়ে মনে হবে ভুতুড়ে কোনো যুদ্ধজাহাজ, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই যুদ্ধজাহাজই আপনাকে আজ এতটা উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। একসময় এখানে 5,000 জন মানুষ বাস করত। কেনই বা তাদের সবকিছু রেখে হঠাৎ এই ভুতুড়ে দ্বীপটা থেকে পালিয়ে যেতে হয়েছিল, আর কেনই বা এই দ্বীপটা গত 50 বছর ধরে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? চলুন আজ যে সকল প্রশ্নের উত্তর খুঁজব। যদিও প্রথমে আপনার এটা দেখে মনে হয়েছে কোনো যুদ্ধজাহাজ, কিন্তু না, এটা কোনো যুদ্ধজাহাজ না। এটা একটা দ্বীপ, যে দ্বীপটার নাম হাশিমা আইল্যান্ড। এটা জাপানের নাগাসাকি শহর থেকে 15 কিলোমিটার দূরে চীন সাগরের ঠিক মাঝখানে অবস্থিত। মজার ব্যাপার হলো এই আইল্যান্ডটা দেখতে অনেকটা যুদ্ধজাহাজের মতো, আর তাই এটাকে ব্যাটেলশিপ আইল্যান্ডও বলা হয়ে থাকে। যদিও সমুদ্রের মাঝখানে এমন আরো 500টি দ্বীপ রয়েছে, কিন্তু সেখানেও কোনো মানুষের বসবাস নেই। কিন্তু হাশিমা দ্বীপের এমন মানবশূন্য থাকার পিছনে রয়েছে এক ভিন্ন গল্প। মূলত এই দ্বীপটা ছিল একটি পাথরের আইল্যান্ড, যার ফলে সেখানে চাষাবাদ করা ছিল একেবারেই অসম্ভব। তারপরেও হাশিমা দ্বীপ জাপানের অর্থনীতিতে সবথেকে বেশি গুরুত্ব রেখেছিল। এটা ছিল জাপানের অন্যতম কয়লার খনি। গত 150 বছরের ইতিহাস থেকে জানা যায় এই আইল্যান্ডের তলদেশ থেকে প্রায় 1,45,00,000 টন কয়লা খনন করে তোলা হয়েছিল। মূলত এখানে কয়লা খনন শুরু হয়েছিল 1800 সালের দিকে। প্রথম দিকে হাশিমা আইল্যান্ড থেকে কিছুটা দূরে টাকাশিমার দিকে বসবাসকারী লোকেরা মাটিতে কয়লা পড়ে থাকতে দেখে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তারা তখন কয়লার ব্যবহার সম্পর্কে কিছুই জানতো না। কিন্তু কোহিকা নামক এক ব্যক্তি আচমকাই কয়লার ব্যবহারের পদ্ধতি আবিষ্কার করে ফেলে। এরপর থেকেই সেই দ্বীপে থাকা সবাই মাটিতে পড়ে থাকা কয়লা এক জায়গায় জড়ো করতে শুরু করে, আর সেসব কয়লা জ্বালিয়ে তাদের ঘর গরম করতে শুরু করে। আর এইভাবেই ধীরে ধীরে 1850 সালের দিকে নাগাসাকি এক আন্তর্জাতিক শিপিং পোর্ট হিসেবে পরিচিতি পেয়ে যায়। এদিকে আমেরিকা আর ব্রিটেন তাদের জাহাজের বাষ্প জ্বালানি ইঞ্জিন পরিবর্তন করে তারা কয়লা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, আর এই জন্য তাদেরকে নাগাসাকি শিপিং পোর্টে কয়লার জন্য প্রতিনিয়ত আসতে হতো। এভাবে ধীরে ধীরে যখন কয়লার চাহিদা বেড়ে যাচ্ছিল, তখন তারা মাটির নিচ থেকে কয়লা খনন করা শুরু করে। পরে কিছুদিন পরেই তাদের মাটিতে থাকা সমস্ত কয়লাও শেষ হয়ে যায়। তখন তারা আশেপাশের বিভিন্ন দ্বীপে কয়লার খোঁজ করতে থাকে। এর মধ্যে হাশিমাই ছিল একমাত্র দ্বীপ যেখানে প্রচুর পরিমাণ কয়লা মজুদ ছিল। সেই সময় কয়লা সংগ্রহের জন্য তারা হাত দিয়েই কয়লা খুঁড়ত, কিন্তু কয়লার চাহিদা দিন দিন বাড়তে থাকায় হাত দিয়ে এত কয়লা করা সম্ভব হচ্ছিল না। তাই 19 শতকের দিকে মিৎসুবিশি কোম্পানি এই দ্বীপটাকে কিনে পুরো উদ্যোগে কয়লার উদ্বোধন শুরু করতে যাচ্ছিল। তাই মিৎসুবিশি কোম্পানি সমুদ্রের ঢেউ থেকে বাঁচানোর জন্য চারপাশে একটা শক্ত দেয়াল তৈরি করে দেয়। মজার ব্যাপার হলো দেয়ালের কারণে এই দ্বীপটাকে এখনো যুদ্ধজাহাজের মতো দেয়। এভাবে 1965 সালের দিকে এসে দেখা যায় দ্বীপটাতে প্রায় 3000 জন কর্মী বাস করত, যারা বছরে প্রায় 150 টন কয়লা খনন করে জমা করত। কিন্তু হাশিমা দ্বীপটা খুব ছোট হওয়ার কারণে এখানে থাকার জায়গার পরিমাণ একদমই কম ছিল, আর তাই মিৎসুবিশি কোম্পানি সেই সময়ের উঁচু উঁচু বিল্ডিং বানানো শুরু করে, যাতে করে কয়লার শ্রমিকেরা তাদের পরিবার সহ এখানেই থাকতে পারে। কিন্তু তারপরেও এত সংখ্যক শ্রমিককে জায়গা দেওয়া সম্ভব হচ্ছিল না। সময়ের সাথে সাথে শ্রমিকদের চাহিদা বাড়ার কারণে মিৎসুবিশি কোম্পানি একের পর এক বিল্ডিং তৈরি করে যাচ্ছিল। সেই সাথে শ্রমিকদের বাচ্চাদের জন্য স্কুল, সিনেমা হল সহ প্রয়োজনীয় সবকিছুই তারা তৈরি করে দিচ্ছিল। এদিকে 1941 সালের দিকে এসে দ্বীপটার কয়লা উৎপাদন 4,10,000 টন ছাড়িয়ে যায়। সেই সাথে কয়লা উৎপাদনের পরিমাণ প্রতিদিন বেড়েই যাচ্ছিল। এভাবে প্রায় 1859 সালের দিকে এই দ্বীপটার মোট জনসংখ্যা গিয়ে দাঁড়ায় 5,200 জনে। অথচ দ্বীপটার মোট আয়তন ছিল মাত্র 15.0 একর, অর্থাৎ প্রতি একরে মাত্র 335 জন মানুষকে গাদাগাদি করে বাস করতে হতো। সেই সময়টাতে যে সকল শ্রমিকরা হাশিমা দ্বীপে থাকতো তারা জানায় তাদের এক রুমে 3 জনকে বাধ্য হয়ে থাকতে হতো। অথচ সেই রুমে শোবার জায়গা ছিল মাত্র 2 জনের, আর তৃতীয় জন সেখানে গা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। সেই সকল শ্রমিকদের দুর্বিষহ জীবন এখানেই থেমে থাকেনি, কারণ এই দ্বীপটাতে কয়লার খনি ছিল প্রায় 1 কিলোমিটার মাটির গভীরে, যেখানে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এমন ভয়ঙ্কর একটা পরিবেশে শ্রমিকদের কাজ করা অনেক বিপজ্জনক ছিল। প্রায়ই শ্রমিকদের দুর্ঘটনার কারণে মৃত্যু হতে দেখাটা খুব স্বাভাবিক একটা বিষয় ছিল। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কয়লা খনিতে শ্রমিকদের আরো বেশি কয়লা উত্তোলনের জন্য বিভিন্নভাবে অত্যাচার করা হতো। ঠিক এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এতদিন পরেও জাপানকে এখনো অনেক দেশ ঘৃণার চোখে দেখে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও সেই সময় জাপানের রাষ্ট্রপ্রধান মান সম্মান বাঁচাতে শ্রমিকদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেয়, যেমন সিনেমা হল, রেস্টুরেন্ট, ক্লাব সহ একটি সমাজে যা যা লাগে তার সবকিছুই তারা করে দিয়েছিল। এভাবে করে দ্বীপটা থেকে 1960 সাল পর্যন্ত দ্বীপটাতে শ্রমিকদের জীবন কোনো মতে পার হয়ে যাচ্ছিল, আর জাপানও এই দ্বীপের কয়লার খনির কারণে বেশ উন্নতি করেছিল। কিন্তু এর পরেই শুরু হয় জাপানের অন্যতম অর্থনৈতিক শক্তি যোগানদাতার এই কয়লা খনি
খনির পতন। কারণ সেই সময়টাতে সারা বিশ্বের কয়লা চালিত ইঞ্জিনের ব্যবহার কমতে শুরু করে। বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চে পরিবেশের উপর কয়লার খারাপ দিক বেরিয়ে আসতে শুরু করে। এর কারণে আস্তে আস্তে তেলের জনপ্রিয়তা বাড়তে শুরু করে, আর আন্তর্জাতিক মার্কেটে কয়লা তার জনপ্রিয়তা হারাতে শুরু করে। তাছাড়াও সারা বিশ্বের অনেক কয়লা খনি বন্ধ হতে থাকে। একদিকে হাশিমা দ্বীপ জাপানের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে ছিল, সেটাও কিনা ছিল সমুদ্রের মধ্যে, ফলে বিভিন্ন প্রয়োজনীয় সাপ্লাই তাদের জন্য কষ্টকর ছিল। অন্যদিকে এটি ভয়ঙ্কর চীন সাগরে অবস্থিত হওয়ায় প্রায়ই সুনামি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকতো। যদিও মিৎসুবিশি কোম্পানি দ্বীপের চারপাশে একটা দেয়াল তুলে দিয়েছিল, কিন্তু অনবরত বড় বড় ঝড়ের কারণে এই দেয়ালগুলো প্রায়ই ভেঙে যেত, ফলে সেগুলো ঠিক করার জন্য আবার বাড়তি খরচ করতে হতো। এভাবে করে আস্তে আস্তে হাশিমা দ্বীপের কয়লা থেকে লাভের পরিমাণ কমতে শুরু করে, আর তাই বাধ্য হয়ে 1970 সালে মিৎসুবিশি কোম্পানি প্রায় 2000 জন শ্রমিককে বের করে অন্য আর একটা কয়লা খনিতে পাঠিয়ে দেয়। হঠাৎ করে 15 জানুয়ারি 1974 সালে মিৎসুবিশি কোম্পানি হাশিমা কয়লা খনিকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করে। পরে সেখানকার কয়লা শ্রমিকেরা সেখানে কোনো উপায় না পেয়ে দ্বীপ ছাড়তে বাধ্য হয়। দুঃখজনক বিষয় হলো, এই দ্বীপটাতে পুরো একটা প্রজন্ম বড় হয়েছিল। তাদেরকে বাধ্য হয়ে রাতারাতি দ্বীপটা ছেড়ে চলে যেতে হয়, আর তাই দ্বীপটা দক্ষিণ চীন সাগরের জনমানবহীন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। এই 24 শতকে এসে আবার যেন আবিষ্কার করা হয়েছে এই দ্বীপটাকে। সারা বিশ্বে দ্বীপটা এখন ভূতের শহর হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। তবে 2005 সালে জাপান সরকার দ্বীপটাকে পর্যটকদের জন্য খুলে দেয়। তাছাড়া বিভিন্ন সময় অনেক কোম্পানি চেষ্টা করেছিল দ্বীপটার বিল্ডিংগুলোকে আবারও বসবাস উপযোগী করার জন্য, কিন্তু অনেক দিন থেকে পড়ে থাকার কারণ সেগুলো সংস্কার অউপযোগী হয়ে উঠেছে। তাছাড়া সুনামি ও টাইফুনের কারণে দ্বীপটার অনেক বিল্ডিং ধসে পড়েছে, তাই দ্বীপটা এখন অনেকটা ভুতুরে নগরীতে পরিণত হয়ে আছে। তবে আপনি চাইলে দ্বীপটাতে গিয়ে এখন ঘুরে আসতে পারবেন।